ভালোই আছো। গত কয়েকদিন আগে তোমাদের অণুজীবের জগৎ সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা সেখানে জেনেছো যে অণুজীব কত ধরনের, তাদের বৈশিষ্ট্য কী, অণুজীব বলতে কী বোঝায়, হ্যাঁ, তারপরে তারা কীভাবে রোগ সৃষ্টি করে, এগুলো তোমরা জেনেছো। আজকে আমরা জানব অণুজীবের সাথে জীবজগতের যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে সে বিষয়ে আলোচনা করব। এই আন্তঃসম্পর্কের কথা বলতে গেলে তিন ধরনের সম্পর্কর কথা বলতে হয়। এক হচ্ছে পরজীবিতা, মিথজীবিতা এবং মৃতজীবিতা। পরজীবিতা বলতে কি বোঝায় না, তোমরা জানো অণুজীবটা আমাদের বা যে কোনো প্রাণীর দেহে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? জল গ্রহণের মাধ্যমে প্রবেশ করতে পারে, খাদ্য গ্রহণের মাধ্যমে প্রবেশ করতে পারে, আবার আমরা এই যে শ্বাস বায়ু গ্রহণ করছি তার মাধ্যমেও শরীরে প্রবেশ করতে পারে। এরকম নানাভাবেই শরীরে প্রবেশ করতে পারে। তারা প্রবেশ করে কি করে? বিভিন্ন কোষ, কলা বা অঙ্গের মধ্যে আশ্রয় নেয়। আবার পোষক কোষ থেকেই খাদ্য গ্রহণ করে তারা বেঁচে থাকে। কিন্তু যে কোষে তারা থাকে সেই কোষের কাজে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করলে নানা রকম পোষক কোষের রোগ দেখা দেয়। এছাড়া এমনকি কোনো কোনো পোষক কোষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই যে অণুজীবদের সাথে পোষক কোষের এই যে সম্পর্ক, অর্থাৎ পোষক কোষে তারা আশ্রয় নিচ্ছে, খাদ্য গ্রহণ করছে, আবার তাদের ক্ষতি করছে, এই সম্পর্ককে বলা হয় পরজীবিতা। এইরকম প্লাজমোডিয়াম ভাইভাক্স নামে এক ধরনের আদ্যপ্রাণী আছে, তারা শরীরে প্রবেশ করে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। আবার সালমোনেলা টাইফোসা আছে যারা টাইফয়েড রোগ সৃষ্টি করে। তাহলে পরজীবিতা সম্পর্কে তোমরা বুঝতে পারলে। এবারে আসি মিথজীবিতা। তোমরা অনেক সময় লক্ষ্য করেছো ব্যাকটেরিয়া ঘটিত কারণে আমাদের যদি কোনো শারীরিক অসুস্থতা হয় তখন আমরা ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু ব্যাকটেরিয়াকে মারার জন্য তো ঔষধ দেনই, সেটাকে বলা অ্যান্টিবায়োটিক। তার সাথে উনি দেখবেন ভিটামিন প্রেসক্রাইব করেন। কেন প্রেসক্রাইব করেন জানো? কারণ তিনি বুঝতে পারেন যে এই অ্যান্টিবায়োটিক খেলে রোগীর ভিটামিনের অভাব দেখা দিতে পারে। তো এর কারণ কি না, আমাদের অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার নাম এস্চেরিচিয়া কোলাই। এই এস্চেরিচিয়া কোলাই কি করে? আমাদের অন্ত্রে থেকে সেখানে আশ্রয় নিচ্ছে, আবার সেখান থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকছে। কিন্তু একটা উপকার করে। কি করে না, এই ভিটামিন B12 তৈরি করে, যা আমাদের যে লোহিত রক্তকণিকা আছে সেখানে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। তাহলে এ কী করছে? আমাদের দেহে থেকে আশ্রয় নিচ্ছে, খাদ্য নিচ্ছে, আবার আমাদের উপকার করছে, ভিটামিন তৈরি হচ্ছে। তা এই ধরনের যে সম্পর্ক, একে বলা হয় পরজীবিতা। হ্যাঁ, যেমন এইরকম এস্চেরিচিয়া কোলাইয়ের মতনই আর এক ধরনের ব্যাকটেরিয়া আছে যা উদ্ভিদের সাথে মিথজীবী সম্পর্ক বজায় রাখে। কীরকম না, সিংহগোত্রীয় কিছু উদ্ভিদ আছে। সিংহগোত্রীয় উদ্ভিদ কাদের বলে? যে ছোলা, মটর অর্থাৎ ডাল জাতীয় যে সমস্ত উদ্ভিদ, সেই মূলের অর্বুদে রাইজোবিয়াম বলে এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে। তারা সেখানে আশ্রয় নেয়, আবার সেখান থেকে খাদ্য গ্রহণ করে। আবার তারা কি করে না, বায়ু নাইট্রোজেনকে সরাসরি তারা গ্রহণ করতে পারে, গ্রহণ করে তাদের দেহে যৌগ গঠন করে। তার ফলে কি হয়? গাছের বৃদ্ধি ভালো হয়। হ্যাঁ, আবার অর্বুদগুলো যখন গাছটা যখন মরে যায়, অর্বুদে যেটা থেকে যায়, সেই অর্বুদটা পচে গেলে সেটা মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়। তাহলে এইভাবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সাথে এই যে উদ্ভিদের যে সম্পর্ক, এটাও একটা মিথজীবী সম্পর্ক। এরকম ছত্রাক আর শৈবালের সাথেও মিথজীবিতার সম্পর্ক রয়েছে। কীরকম? তোমরা জানো শৈবালদের দেহে যেহেতু ক্লোরোফিল আছে, তারা খাদ্য তৈরি করতে পারে, কিন্তু ছত্রাকদের দেহে ক্লোরোফিল নেই, তাই তারা খাদ্য তৈরি করতে পারে না। কিন্তু এই শৈবাল আর ছত্রাক যখন পাশাপাশি সহাবস্থান করে তখন ছত্রাক কী করে? তারা জল এবং অজৈব লবণকে শোষণ করে শৈবালকে দেয়। আর শৈবাল কি করে? নিজের খাদ্য তৈরি করে, নিজে পুষ্টি সম্পন্ন করে, আবার কিছুটা ছত্রাককেও দেয়। এই যে তাদের পাশাপাশি এই সহাবস্থানের মাধ্যমে এই মিথজীবী সম্পর্ক করে ওঠা, হ্যাঁ, এই সহাবস্থানকে বলা হয় লাইকেন। তাহলে এটাও এক ধরনের মিথজীবিতা।
মিথজীবিতা সম্পর্কে তোমরা জানতে পারলে। এবার আসি মৃতজীবিতা। মৃত অর্থাৎ অণুজীবরা কী করে, মরা, পচা, গলা এই সমস্ত বস্তুর ওপর নিজের দেহ থেকে এক ধরনের উৎসেচক ক্ষরণ করে জটিল খাদ্যবস্তুকে সরল খাদ্যতে পরিণত করে। ফলে সেটা ব্যবহারযোগ্য হয় এবং তাদের গ্রহণযোগ্য হয়, দিয়ে তারা তাদের পুষ্টি সম্পন্ন করে। এই যে সম্পর্ক, অণুজীবরা মৃত পচা গলা দেহ থেকে খাদ্য গ্রহণ করছে, এই সম্পর্কটাকে বলা হয় মৃতজীবিতা। এর ফলে কিন্তু একটা উপকারও হয়। এই যে খাদ্যের বিয়োজন ও রূপান্তর ঘটে, এর ফলে কি হয় যে আমাদের রোগ সংক্রমণের পরিবেশটা আর কি মুক্ত হয়, রোগ সংক্রমণের হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাই। আবার তোমার মাটিতে যেটা মুক্ত হয়, তার ফলে মাটিরও উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। তাহলে তোমরা জীবজগতের সাথে অণুজীবদের এই যে আন্তঃসম্পর্ক, এই সম্পর্কে জানলে। এবার আমরা অণুজীবরা তো রোগ সৃষ্টি করে আমরা জানলাম, কিন্তু অণুজীবরা অনেক উপকারও করে। যেমন মিথজীবিতা বলতে গিয়ে কিছুটা তোমরা জেনেছ। তো অণুজীবের আরও যে উপকারিতা আছে সেই সম্পর্কে এবার আলোচনা করব। প্রথমে আসে কৃষিকার্যে। কৃষিকার্য বলতে গেলে উদ্ভিদের কথা আসে। উদ্ভিদরা তাদের বৃদ্ধির জন্য নাইট্রোজেনযুক্ত যৌগ প্রয়োজন, কিন্তু এই নাইট্রোজেনকে তারা সরাসরি গ্রহণ করতে পারে না। তারা নাইট্রেট অর্থাৎ NO3- বা অ্যামোনিয়াম অর্থাৎ NH4+ এই হিসাবে গ্রহণ করে। তা এই গ্রহণ করতে সাহায্য করে কিন্তু অণুজীবেরা। কিভাবে? ক্লস্ট্রিডিয়াম অ্যাজেটোব্যাক্টর এই ধরনের কিছু ব্যাকটেরিয়া আছে যারা বায়ুর নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করে। সরাসরি গ্রহণ করে তারা নিজ দেহে যৌগ গঠন করে। এবার তারা যখন মারা যায় তখন মাটিতে মুক্ত হয়, তখন মাটিতে সেই যৌগ উর্বরতা সৃষ্টি করে। এইভাবে তারা উপকার করছে। এছাড়া রাইজোবিয়ামের কথা তোমাদের বলেছিলাম, যেটা সিম্বগোত্রীয় উদ্ভিদে থাকে এবং তারাও সেইভাবে নাইট্রোজেন যৌগকে বাতাস থেকে নিয়ে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকিটা মৃত্যুর পরে মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে। এই যে উদ্ভিদ বা প্রাণী যখন মারা যায় তখন নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি করে। এই পদ্ধতিকে বলা হয় অ্যামোনিফিকেশন। মনে রাখবে, খুব আসে অ্যামোনিফিকেশন বলতে কি বোঝো। অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী মারা যাওয়ার পর তাদের দেহে যে নাইট্রোজেনযুক্ত যৌগ থাকে, সেই যৌগ যখন ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়, সেই পদ্ধতিকে বলা হয় অ্যামোনিফিকেশন। আবার নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার এই সমস্ত নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে, এরা কি করে অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকে বলা হয় নাইট্রিফিকেশন। অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশন কিন্তু খুব আসে, হ্যাঁ, খেয়াল রাখবে। তোমরা কি কেউ পাট গাছ থেকে পাট তন্তু, পাটকাঠি আলাদা করতে দেখেছ? পাট গাছ পরিণত হওয়ার পর কি করে জানো, কেটে নোংরা জলে চুবিয়ে রাখে। নোংরা জলে নানা রকম ব্যাকটেরিয়া থাকে, তারা কি করে পাট কাণ্ডের ওপরে যে পেকটিন থাকে, সেই পেকটিনকে পচিয়ে নষ্ট করে দেয়। ফলে পাটতন্তুকে এবং পাটকে আলাদা করতে সুবিধা হয়। তাহলে এইভাবে অণুজীবরা কৃষি কার্যে সাহায্য করছে। এরপর আসছি, এরা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণেও আমাদের সাহায্য করে। কিভাবে? তোমরা দই তৈরি করা বাড়িতে অনেকে দেখেছো, বা না দেখলেও অনেক দই তো সবাই খেয়েছো। তা এই দই তৈরিতেও কিন্তু অণুজীবের ভূমিকা রয়েছে। ওই যে দইয়ের সাজা দুধের মধ্যে দিয়ে দই তৈরি করা হয়, হ্যাঁ, কি ওই সাজার মধ্যে কি থাকে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ল্যাক্টোব্যাসিলাস কি করে, যখন উষ্ণ গরম অর্থাৎ তোমার ওই 37 ডিগ্রি মতন টেম্পারেচারের মধ্যে যদি দুধের মধ্যে তোমার এই সাজা দেওয়া হয়, তাহলে ল্যাক্টোব্যাসিলাসের বৃদ্ধি খুব বাড়তে থাকে, হ্যাঁ, দিয়ে দুধের ল্যাকটোজকে ভেঙে দেয়, ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে এবং দই তৈরি হয়। এছাড়া চিজ, কেক, ধোকলা, ইডলি, পাউরুটি, হ্যাঁ, এইসব তৈরিতেও কিন্তু অণুজীবরা সাহায্য করে। এছাড়া ইস্ট রয়েছে, যারা কি করে ফলের
মধ্যে যে শর্করা রয়েছে ফলের রসে, সেই শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। আবার কিছু ব্যাকটেরিয়া অ্যালকোহলকে ভেঙে ভিনিগার তৈরি করে। তোমরা জানো ভিনিগার বিভিন্ন খাদ্য তৈরিতে কাজে লাগে। তা এইভাবে আমাদের খাদ্য প্রক্রিয়াকরণেও কিন্তু অণুজীবরা সাহায্য করে। এরা ঔষধ প্রস্তুতিতেও কিন্তু আমাদের সাহায্য করে। বিজ্ঞানীরা লক্ষ্য করে দেখেছেন কিছু ব্যাকটেরিয়া ছত্রাকের দেহ থেকে নিঃসৃত কিছু যৌগ যেগুলো অন্যান্য ব্যাকটেরিয়াদের বৃদ্ধিতে বাধার সৃষ্টি করে, অথবা ব্যাকটেরিয়াদের অনেক সময় মেরেও ফেলতে পারে। একেই কাজে লাগিয়ে, অর্থাৎ এইসব যৌগকে নানাভাবে বিশুদ্ধকরণ করে প্রয়োজনে রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে তাদের থেকে জীবনদায়ী ওষুধ তৈরি করেছে। এরকম প্রথম এই ওষুধগুলোকে বলা হয় অ্যান্টিবায়োটিক। এরকম প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে। তিনি পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন ওষুধ তৈরি করেছিলেন। তারপর আরও অনেক অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছে, যেমন স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, অ্যাম্পিসিলিন। এই সমস্ত অ্যান্টিবায়োটিক ওষুধরা ব্যাকটেরিয়ার সংক্রমণকে রোধ করতে সাহায্য করেছে। এবার আসি, আমাদের অণুজীবরা যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন তাদের দেহ থেকে ক্ষতিকারক যৌগ নিঃসৃত করে। এদেরকে বলা হয় অ্যান্টিজেন। আর এই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে একরকম যৌগ থাকে, প্রোটিন ধর্মী যৌগ, যাকে বলা হয় অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য এই যে অ্যান্টিবডি স্বাভাবিকভাবেই কাজ করে, একেই বলা হয় তোমার অনাক্রমতা বা ইমিউনিটি। তোমরা দেখবে লক্ষ্য করে যে সবসময় আমাদের একটু একটু শরীর খারাপ হলে কিন্তু আমরা ওষুধ খাই না, সেরে যায়। তার মানে কি আমাদের একটা রোগ প্রতিরোধক ক্ষমতা স্বাভাবিকভাবেই আছে, একেই বলা হয় ইমিউনিটি পাওয়ার। অর্থাৎ অ্যান্টিজেনকে অ্যান্টিবডির দ্বারা ধ্বংস করা। আবার তোমরা সকলেরই ছোটবেলায় কি করা হয়, ভ্যাকসিন দেওয়া হয় বা টিকাকরণ। এটা কি না, তোমরা আগেই জানলে যে ব্যাকটেরিয়ার দেহ থেকে নিঃসৃত যে যৌগ, সেটা ব্যাকটেরিয়া বা ছত্রাকের দেহ থেকে নিঃসৃত যৌগ, সেটা ব্যাকটেরিয়াকে মারার কাজে ব্যবহৃত হচ্ছে। সেই রকম যৌগ বা বিষকে নানা ডোজে আগেই মানুষের শরীরে ছোটবেলায় প্রবেশ করিয়ে দেওয়া হয়। ফলে কি হয়, যখন ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন নিজে থেকেই রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে। একেই বলা হয় টিকাকরণ বা ভ্যাকসিন। তাহলে এইভাবে ওষুধ প্রস্তুতিতে আমাদের অণুজীবরা সাহায্য করছে। আবার বর্জ্য পদার্থ পরিষ্কার করতেও কিন্তু অণুজীবরা সাহায্য করে। বর্জ্য পদার্থ পরিষ্কার করলে কি হবে, আমাদের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে। কিভাবে করে না, আমাদের এই যে বিভিন্ন প্রাণীর মল মূত্র, এগুলো তো অপরিশোধিত বর্জ্য পদার্থ, তাই এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এগুলোকে কি করে, বিভিন্ন অণুজীবেরা ভেঙে ব্যবহারিক নাইট্রেট ও ফসফেটে পরিণত করে। ফলে কি হয়, পরিবেশ দূষণমুক্ত হয়, আবার মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়। আবার কোথাও কোথাও ভারত, চীন এসব দেশে বিভিন্ন জন্তুর মল বা তরকারির খোসাকেও ম্যাথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে সেটাকে মিথেন গ্যাস তৈরি করে। সেই মিথেন গ্যাস কী কাজে লাগে না, এই যে কয়লা, কেরোসিনের মতন জ্বালানি হিসাবে সেটাকে ব্যবহার করা হয়। তাহলে এর ফলে কি হচ্ছে, আমাদের পরিবেশ মুক্ত হচ্ছে সেই নোংরা বর্জ্য পদার্থ থেকে, আবার তোমার একটা ব্যবহারযোগ্য কাজেও লাগছে। এছাড়া মহাকাশ যানেও একে ব্যবহার করা হয়। কিসের জন্য? বাতাসকে পরিষ্কার রাখার জন্য। বাতাস পরিষ্কার বলতে কি বোঝায় না, অক্সিজেনযুক্ত বাতাস। তাহলে তোমরা জানো যে শৈবালরা খাদ্য তৈরি করতে পারে সালোকসংশ্লেষ পদ্ধতিতে। তা সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করলে কি হয়, প্রচুর পরিমাণে অক্সিজেনও উৎপন্ন করে।
তা ক্লোরেল্লা নামক এক ধরনের শৈবাল আছে যে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করতে পারে। তা এই শৈবালকে কি করা হয়, ওই মহাকাশযানে রাখা হয়, যাতে মহাকাশযান তো ধরো ওপর দিকে ওঠে, তো উপরে অক্সিজেনের এমনি ঘাটতি থাকে, তাই এই ঘাটতিকে সে পূরণ করে। তাহলে এইভাবে অণুজীবেরা কি করছে, বিভিন্নভাবে আমাদের উপকার করছে। তো মোটামুটি অণুজীব সম্পর্কে তোমাদের জানানো হলো। তো এই যে অণুজীব সম্পর্কে জানলে তোমরা একবার বইটা একটু পড়বে এবং আমার কথাগুলো মাথায় রাখবে, রেখে কিছু প্রশ্ন তৈরি করবে। যেমন অণুজীব বলতে কি বোঝো, কত ধরনের অণুজীব আছে, ভাইরাসকে কেন জীবজলের মধ্যবর্তী পর্যায়ে বলা হয়, তারপরে তোমার নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন বলতে কি বোঝো, অণুজীবদের উপকারী ভূমিকা কী কী রয়েছে, এছাড়া বিভিন্ন অণুজীব অর্থাৎ ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, আত্মপ্রাণী ঘটিত 3-4টে করে রোগের নাম, এগুলো তৈরি করবে এবং ভালোভাবে পড়বে, ভালো থাকবে। আজ এই পর্যন্তই থাক।